পাঠ করছি ঝুম্পা মণ্ডলের লেখা গল্প জীবন বাজি। এই শুন, এমন রাগ করিস কেন শামলি? তোর জন্যই তো যাওয়া, আমাদের দুজনারই পেটটার জন্যই তো যাওয়া বলে পাশে শুয়ে থাকা শ্যামলের ভরা উঁচু পেটের উপর সহস্নে হাত রাখে লক্ষণ। শামলির তবুও মুখ ভার। নাই বা গেলি তু, ঘরে যা আছে ওতেই চলে যাবি কোন এই কমাস। তুড়ি ছেড়ি থাকতে আমার বড় ভয় লাগে যে। কিন্তু লক্ষণ বড্ড গোয়ার। সে জিদ ধরেছে মধু আনতে যাবে বনে, যা হোক দুটো পয়সার মুখ দেখবে। কিন্তু মনের মধ্যে যে অযথা কুডাকে সামলির। তার বাপটাও তো একদিন নদীতে মাছ ধরতে গিয়ে আর ফেরেনি। নৌকাতেই ঝাঁপিয়ে পড়েছিল বাঘটা জমদুতির মতন। নৌকা বেসামাল হয়ে দুলে উঠতেই বাপটা টাল সামলাতে না পেরে নদীতে পড়ে যায়। সেই নদী থেকে ঘাড় কামড়ে টেনে নিয়ে যায় বাঘটা। তখন শামলির বয়স 13 কি 14 হবে। বাপের কথা মনে করলে বড্ড কান্না পায় শামলির। বড্ড ভালোবাসতুক তারে। সেসব কথা মনে পড়তেই ভয় লাগে তার। লক্ষণের গলাটা জড়িয়ে ধরে সে। তার রোমশ বুকের মধ্যে মুখ গুঁজে ফুঁপিয়ে কাঁদতে থাকে। না না, যাসনি তুই জঙ্গলি। লক্ষণ বউকে কাছে টেনে আনে আরো, বোঝায় তাকে। অত মরণের ভয় করলে কি তাদের চলবে? জীবনকে বাজি রাখাই যে তাদের কাজ। লক্ষণ বছরের অন্য সময় চেন্নাইতে দিনমজুরের কাজে যায়। ওসব বিদেশেও রোজ 200-300 টাকার কাজেও ঝুঁকি কম নাকি? কথায় কথায় খুন হয়ে যাওয়া, গুম হয়ে যাওয়া এমন কিছু কঠিন ব্যাপার নয়। আগে বছরে একবার লক্ষণ গায়ে আসতো হয়তো, কিন্তু বিয়ের বছর দুয়েকের মধ্যে সে কয়েক মাস অন্তর বাড়ি আসছে। তার ইচ্ছে তো হয় এখানে থেকে যাই। বিদেশে পয়সা রোজগার ভালো হলেও কিন্তু সেখানে গিয়ে লক্ষণের যে মন মানে না। জঙ্গল ছাড়া যে এমন শান্তি আর কোথাও পায় না সে। এখানেই সুখ, এখানেই শান্তি। তার উপরে সামলি বউ হয়ে আসার পরে তার মন যেন আরো বেঁকে বসেছে। কিন্তু নিরুপায় লক্ষণ। কাজে তো তাকে যেতেই হবে। বউয়ের এখন ভরা পেট, তাই কয় মাসের জন্য বাড়ি এসেছে লক্ষণ। তবে এখানে এসেও কি বসে থাকা যায়? কিন্তু সামলিরে সেটা কে বোঝায়? পয়সার জোগান করতে ইচ্ছা কার না হয়। গত পরশু সন্ধেবেলায় লক্ষণ খবর পেয়েছে হারান জোয়ারদারের মৌলের দল কাল ভোরে আকাশ পরিষ্কার থাকলেই মধু আনতে বের হয়ে যাবে। তারও ডেকেছে। তা ওদের সাথে গেলে যদি দুটো পয়সার মুখ দেখতে, তা ক্ষতি কি? তাছাড়া এই জঙ্গলে ছোটবেলা থেকে বাপের সাথে কতবার যে গেছে জঙ্গলে মাছ ধরতে। জঙ্গল তাকে বড্ড টানে যে। বংশ পরম্পরা নদীতে মাছ ধরার ব্যবসা ওদের। সেও হয়তো এই কাজেই যেত। কিন্তু তার জ্যাঠার বড় জোয়ান মদ্য ছেলেটারে যেই দিন সবার সামনে নদী থেকে কামটে টেনে এনে জলের তলায় ডুবে গেল, অনেক খুঁজেও যখন তার এক টুকরো শরীরের অংশ কেউ পেলুনি, তখন থেকে তার বাপটার মনের মধ্যে যেন কেমন ভয় ঢুকে গেছিল। মাহারা লক্ষণকে আর সঙ্গে করে বনে নিয়ে যেতে চাইতুনি কিছুতেই। খুব রাগ হতো তখন লক্ষণের। তককে তককে ছিল বাপটা। লক্ষণ জোয়ান হতেই 8 পাস লক্ষণের গ্রামের মোড়লের সহযোগিতায় জোর করে চেন্নাই পাঠালো দিনমজুরির কাজ করতে। একটাই ছেলে তার, দূরে থাক কিন্তু বেঁচে থাকুক অন্তত, এটাই বোধহয় চেয়েছিল তার বাপ। এখন লক্ষণ বাপ হতে গিয়ে এটা সে বোঝে ভীষণ রকম। কিন্তু এবারে লক্ষণ বাড়ি এসে যখন গ্রামের মৌলির দল মধু আনতে যাচ্ছে শুনল, তখন সেও ঝোঁক ধরল ওদের সাথে মধু আনতে যাবে। তারা খুব খুশি এতদিন পরে লক্ষণকে সঙ্গে পেয়ে। যে ভাড়া করা নৌকায় যাবে তার সুদের কিছু টাকাও অগ্রিম দিয়ে এসে কথা পাকা করে এসেছে লক্ষণ। কিন্তু ঘরে এসে সে কথা বলতে বাপ অনেক গাঁই করে এরপরে ছেলের মনের ইচ্ছে বুঝে যদিও বা নিমরাজি হলো, সামলিটা বেঁকে বসেছে একদম। লক্ষণ এবারে তার বউয়ের কানের কাছে মুখ নিয়ে বলে, তুই এত চিন্তা করিস না সামলি। কত লোকে যাচ্ছে জঙ্গলি। বাঘ বসে আছে কিনা একেবারেই আমার জন্যে। আমি গেলেই বাঘ বলবে, ওই সামলির বড়াইছে পাগলি একটা, বলে হো হো করে হেসে ওঠে লক্ষণ। সামলি তার বুকে কয়টা কিল মারে ছদ্মর আগে। সামলির হাত দুটো মুঠোর মধ্যে ধরে লক্ষণ বলে, শুন আমার কথাটা, একটু বুঝ শোনা। আর একটু টাকা জমাতে দে, তারপর ঘরের ছেলে হোক বা মেয়ে, তারে এসব জঙ্গলি কাজ করতে দেবনি আমি কিছুতেই। স্কুলে পাঠিয়ে পড়াশোনা শেখাবো, বাবুদের মতন চাকরি করবে, এ যে আমার স্বপ্ন। বলতে বলতে সামলিকে আরো বুকের কাছে টেনে তার পেটের উপর পরম ভালোবাসায় হাত বোলায় লক্ষণ।
নিজের সেই স্বপ্নে শামলিকেও বিভোর করে দিয়ে পরদিন ভোরে আকাশ পরিষ্কার দেখে ভাটার জলে নৌকা নিয়ে লখন রওনা দিয়েছিল হারান, কপিল, অনিলদের সাথে। বের হবার আগে সবাই কপালে হাত জড়ো করে সুন্দরবনে সদা জাগ্রত দেবী বনবিবির মন্ত্র উচ্চারণ করে নিয়েছিল নিবিষ্ট মনে। এতে যেন কেমন অদ্ভুতভাবে অনেক গুণ মনের বল বেড়ে যায়। মা বনবিবি, মা রক্ষা করবে তাদেরকে। তারপরে মধুসংগ্রহের পাশ নিয়ে নৌকা করে বেশ কয়েক ঘন্টা পাড়ি দিয়ে এসেছিল সুন্দরবনের জঙ্গলে। তখন প্রায় বেলা 2টো। এমনিতে তারা বছরের অন্যান্য সময় নদীতে মাছ, কাঁকড়া, চিংড়ি ধরে, কিন্তু এই 2-3 মাস মাছ ধরা বারণ বলেই মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করতে হয় তাদেরকে। জীবনকে বাজি রেখে মধু নিয়ে ফেরার পথে কতজনকে যে মধু বিলোতে হয়। মধু বন দপ্তরকে যার নৌকা নিয়ে গিয়েছিল তাকেও মধু ভাগ দিতে হয়। সবশেষে বাকি মধুটুকু ভাগ করে নেয় ওরা আনন্দে। বনের মধ্যে ঢুকে চর দেখে নেমে নৌকা বেঁধে হাঁটতে হাঁটতে কখন যে জঙ্গলের অনেকটা ভিতরে জঙ্গলের বন দপ্তরের বিধিনিষেধের বেড়া দেওয়া নিষিদ্ধ এলাকায় ঢুকে গেছে বুঝতে পারেনি তারা। কিন্তু ঘন জঙ্গলের মধ্যে অন্যান্য মৌলুদের মতো তারাও ঠিক ঠাউর করতে পারে না এই অদৃশ্য বেড়ার নিষেধ। ফলে ভুল করে তারাও। হারান ওপরের দিকে তাকিয়ে মৌমাছি ওড়ার পথ দেখে মৌচাকের দিক নির্দেশ করে এগোয় সবার আগে। পিছনে পিছনে আরো 5 জন। বাঘকে ফাঁকি দিতে প্রত্যেকের ঘাড়ের পিছনে মানুষের মুখোশ বাঁধা। লখন লাঠি হাতে সবার পিছনে, তার তীক্ষ্ণ দৃষ্টি চারিদিকে। মৌচাক হওয়া নির্দিষ্ট গাছটার দিকে আসতেই কপিলের হাতে হেতাল পাতার গোছা বাঁধা লাঠিতে আগুন ধরায় কপিল। ধোঁয়া ওপরে ওঠার আগেই চালাক মৌমাছিরা কিভাবে যেন টের পেয়ে উড়ে যাবার আগে কয়েকটা এসে হুল ফোটায় কপিল আর হারাধনকে। প্রবল যন্ত্রণার মধ্যে কোনো রকমে আঙুল দিয়ে নিজেদের গা থেকে হুল উপড়ে নেয় তারা। এতে মলম না লাগালেও যন্ত্রণা বেশ কিছুটা লাঘব হয় বটে। ততক্ষণ অনিল মৌচাক কাটতে শুরু করেছে সুনিপুণভাবে। নিচে অপেক্ষারত অন্য সবার সাথে লখন দাঁড়িয়েছিল। অনেকদিন পরে এই থমথমে পরিবেশ মুগ্ধ করছে তাকে। এই রকম পরিবেশের একটা আকর্ষণ আছে। সেই সঙ্গে প্রকৃতির এই সবুজ রূপের ছোঁয়ায় লখনের মনটা চঞ্চল হয়ে উঠেছে যেন। এদিক ওদিক তাকাতে গিয়ে আশপাশের লাঠি দিয়ে ঝোপ সরিয়ে সরিয়ে দেখে সে। হঠাৎ তার চোখে পড়ে একটু দূরে গাছের নিচে ঝোপের মধ্যে সাদা রঙের কি যেন চকচক করছে। লখন হারাধনকে চোখের ইশারা করে তাকে চারিদিকে লক্ষ্য রাখতে বলে একবার এদিক ওদিক তাকিয়ে সে ওই দিকে এগিয়ে যায় ধীর পায়ে। একটু কাছে গিয়ে দেখে 4 টিন মধু। তার উপরে এখনো ভনভন করছে 5-6 খান নাছরবান্ধা মৌমাছি। মুখে হাসি ফোটে লখনের। কেউ বা কারা এত মধু ফেলে গেছে বাঘের তাড়ায়। পরের দিন দুপুরে হারান জোদ্দারের দল নৌকাতে বসে আছে মুখ চুন করে। সবার মন খারাপ। সেই কোন ভোরে রওনা দিয়েছে তারা, এখনো তাদের গ্রামে পৌঁছাতে পারেনি। নৌকার পাটাতনে লখনকে শোয়ানো, তার পেট আর ঘাড়ের একাংশ নেই। গ্রামে গিয়ে কি জবাব দেবে তারা লখনের বাপ আর বউরে? জঙ্গলই শেষ পর্যন্ত লখনকে টেনে নিল। গতকাল অনিল মৌচাক কেটে নিয়ে নামার প্রায় সাথে সাথেই লখনের মরণ চিৎকার শুনতে পেয়েছিল। সঙ্গে সঙ্গে একদম কাছের ঝোপের আড়ালে হলুদ ডোরার শিকার ধরার গড়গড়ানি। হারান বিস্ফারিত চোখে ভীষণ ভয়ে মা বনবিবির মন্ত্র উচ্চারণ করেছিল তৎক্ষণাৎ। কিন্তু বাঘটা তার আগেই লখনকে মুখে করে 2-1 বার আছড়ে শিকারের মৃত্যু নিশ্চিত করেই মুহূর্তের মধ্যে গভীর জঙ্গলে একলাপে ঢুকে গিয়েছিল। সম্বিত ফিরতেই ওরা তক্ষুনি একসাথে সবাই মিলে হাঁকডাক করে টিন বাজিয়ে অনেক খুঁজে শেষ পর্যন্ত সন্ধ্যের মুখে উদ্ধার করতে পেরেছিল লখনের ছিন্ন ভিন্ন দেহটাকে। লখনের শরীরটার কাছে সেদিন শামলিকে যেতে দেয়নি কেউ। শেষ দেখাটুকু দেখতে দেয়নি ওরা। দূর থেকে গামছা ঢাকা শুধু স্বামীর দেহের অবয়বটুকু দেখেছিল সে। কেঁদে আছাড়ি পিছাড়ি খেলো, কাছে যেতে দেয়নি প্রতিবেশীরা। এই মূর্তি নাকি দেখার মতো ছিল নি। লখনের বাপটা তো ছেলেরে দেখেই আচার খেয়ে পড়েছিল ছেলের মাতার কাছে। শ্বশুরটা মরে যাবার পর জ্ঞাতি গোষ্ঠীর প্ররোচনায় শামলির এখন ঠাঁই বিধবা পাড়ায়। এখানে প্রায় 100 জনের বিধবা নিয়ে ঘর। এদের মতো তাকেও সবাই এখন বাঘ বিধবা বলে। স্বামী মরে যাবার দিন কুড়ি পরে তার একটা ফুটফুটে ছেলে হয়েছিল। ওরে নেই কোনো রকমে কষ্ট ভুলে দিন কেটেছিল শামলির। ছেলের এখন বছর 10 বয়স। অবিকল লখনের আদল। ছেলেটাও বাপের মতো ভীষণ টান জঙ্গলের প্রতি। শামলির বল লখন জঙ্গলের নিষিদ্ধ এলাকায় বাঘের মুখে পড়েছিল বলে শামলি 1 টাকাও সাহায্য পায়নি। অগত্যা যে জঙ্গলকে সে ভয় পেত
সেই জঙ্গলের নদীতে নেমে সে অন্য বিধবা বউদের সাথে কাঁকড়া চিংড়ি ধরতে যায়। সামলে নিজে এখন মাঠে ক্ষেত মজুরেরও কাজ করে। ছেলেটা বায়না করে মায়ের সাথে সেও নদীতে কাঁকড়া ধরতে যেতে চায় স্কুল ছুটির দিনে। অন্য বিধবারা তাদের ছেলে মেয়েকে নিয়ে গেলেও সামলে কিন্তু ছেলেকে জঙ্গলের নদীতে নিয়ে যেতে চায় না কিছুতেই। রোজ তাকে বকে ঝোঁকে স্কুলে পাঠায়, আবার মাঝে মাঝে ছেলেকে কোলের কাছে টেনে বোঝায়। আজও তাই। রাতে মায়ের কোলের মধ্যে সেঁধিয়ে বাপের গল্প শুনছিল ছেলে। আগেও কতবার শুনেছে, তবুও আবার বারবার বাপের কথা শুনতে চায় সে। শুনে শুনে না দেখে বাপকে হয়তো অনুভব করে সামলির ছেলে। ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে তার বাপের গল্প করতে গিয়ে প্রতিবার কষ্টে গলা ধরে আসে সামলির। ছেলেকে বুকের মধ্যে টেনে তার কথা বলতে বলতেই ফুঁপিয়ে কেঁদে ওঠে সামলি। ছেলে মাকে কাঁদতে দেখে দুই হাতে তার গলা জড়িয়ে ধরে। ছেলে ঘুমিয়ে পড়লে অনেক রাত পর্যন্ত তার চোখে ঘুম আসে না কিছুতেই। মনে পড়ে যায় তার সেই সুখের দিনগুলোর কথা। স্বামীর ওপরে মাঝে মাঝে সামলি তীব্র অভিমান হলেও সে জানে সেই শেষ রাতটায় মানুষটার বলে যাওয়া কথা। ছেলেকে পড়াশোনা শেখানোর স্বপ্নটাকে যে এখন তার একা একা নিজের জীবনকে বাজি রেখে হলেও পূরণ করতেই হবে। সেই জন্যে সামলে আজকাল জঙ্গলে নদীতে চিংড়ি কাঁকড়া ধরতে যেতে আর এতটুকু ভয় পায় না আগের মতো। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।